একটি বড় শহরে দুজন দরিদ্র শিশু পাড়ায় বাস করত, কাই এবং গের্দা, যারা একে অপরকে ভাই ও বোনের মতো ভালোবাসত। পিতামাতারা তাদের ছাদে একে অপরের কাছে গিয়ে গোলাপের নিচে বেঞ্চে বসার অনুমতি দিয়েছিলেন। উষ্ণ মরশুমে তারা তাদের সমস্ত সময় এখানে কাটাত, বিভিন্ন গেম আবিষ্কার করে এবং শীতকালে তারা উষ্ণ চতুর্দিকে বসে আশ্চর্যজনক গল্প শুনতে পছন্দ করত যা তাদের দাদি তাদের প্রায়শই বলেছিল। একবার বাচ্চারা যখন কোনো ছবি বইয়ের দিকে তাকাচ্ছিল, তখন কাই অনুভব করলেন যে তাকে কিছু চোখে এবং হৃদয় ছুঁড়েছিল। এগুলি ছিল শক্তিশালী মহিলার আয়নাটির টুকরো, স্নো কুইন। তারপর থেকে ছেলের আচরণ নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। তিনি ক্রুদ্ধ, অভদ্র এবং নিষ্ঠুর হয়ে উঠেছিলেন। একদিন কাই টগবগনিংয়ে গেল এবং কখনোই ফিরে আসেনি। গের্দা যখন কাইয়ের নিখোঁজ হওয়ার বিষয়টি জানতে পেরেছিলেন, তিনি অনেকক্ষণ কাঁদলেন, তবে তিনি নিশ্চিত ছিলেন যে কাই বেঁচে আছেন, তাই তিনি তার সন্ধানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। দীর্ঘ সময় ধরে জের্দা বনের মধ্য দিয়ে, মাঠের মধ্য দিয়ে হেঁটেছিল এবং তারপরে সে একটি দুর্দান্ত ঘর পেরিয়ে এসেছিল, ফুলগুলিতে সমাহিত। হোস্টেস তার কাছে এসেছিল। এটি একটি বড় ঘরের টুপিতে পুরানো জাদুকর বৃদ্ধা সত্যিই গার্দার পছন্দ করেছিল এবং তাই সে দরিদ্র মেয়েটিকে জড়িয়ে ধরে চিরকালের জন্য তাকে তার সাথে ছেড়ে চলে যায়। গের্দা তার ভ্রমণের উদ্দেশ্যটি ভুলে গিয়ে অতিথিপরায়ণ হোস্টেসের দুর্দান্ত বাগানে খেলতে অনেক সময় ব্যয় করেছিল। একবার তিনি দুর্ঘটনাক্রমে একটি গোলাপ দেখতে পেলেন এবং কাইয়ের কথা মনে পড়ল এবং সঙ্গে সঙ্গে জাদু থেকে উঠে রাস্তায় চলে গেল। পথে গার্দা এক বিশাল স্মার্ট কাকের সাথে দেখা করলেন। তিনি মেয়েটিকে বলেছিলেন যে তিনি এমন এক রাজকন্যাকে জানতেন যিনি বিয়ে করতে চলেছিলেন এবং তার বাগদত্তাকে কাইয়ের মতো দেখতে খুব বেশি লাগছিল। কাকটি গের্দাকে তার কাছে নিতে রাজি হয়েছিল। একবার প্রাসাদে, গের্দা ভবিষ্যতের রাজপুত্রকে দেখতে পেরেছিল। দুর্ভাগ্যক্রমে এটি কাই ছিল না। রাজকন্যা মেয়েটির দুঃখজনক কাহিনী শুনে তাকে একজন কোচম্যান এবং চাকরদের সাথে জুতা, একটি মাফল এবং একটি দুর্দান্ত পোশাক উপহার দিয়েছিল, আর গের্দা ধাক্কা মারল রাস্তায়। অন্ধকার অরণ্যে, ঝলমলে গাড়িটি সঙ্গে সঙ্গে ডাকাতদের নজর কেড়েছিল, যারা তৎক্ষণাৎ আক্রমণ করেছিল। ডাকাত গের্দাকে বন্দী করে নিয়ে যায়। তিনি গের্দাকে তার ডাক্তার দেখাতে ডাকাতদের দুর্গে নিয়ে গেলেন। এতে ল্যাপল্যান্ডের বন কবুতর এবং নীলকণ্ঠ রয়েছে। তার বন্দী হওয়ার গল্প শুনে ডাকাতটি তার প্রতি করুণা পোষণ করে এবং তাকে কাইয়ের সন্ধানে নহরের সাথে যেতে দেয়। রেইন্ডার মেয়েটিকে বুড়ো ল্যাপল্যান্ডের মহিলার কাছে নিয়ে আসে। সে ক্লান্ত মেয়েটিকে গরম করে তোলে এবং খাওয়াত। তিনি তার বন্ধু ফিনের কাছে শুকনো কডিতে কয়েকটি শব্দ লিখেছিলেন, যিনি স্নো কুইনের প্রাসাদের কাছেই ছিলেন। মেয়েটিকে সাহায্য করার জন্য বলেছিলেন। তিনি গার্ডাকে বুঝিয়ে দিয়েছিলেন যে কাইয়ের খারাপ আচরণের কারণটি আয়নার টুকরো যা তার হৃদয় এবং চোখে আঘাত করেছিল এবং উষ্ণ প্রেমময় হৃদয়ের শক্তিতে বরফ গলে না গেলে তিনি কখনোই এক হতে পারবেন না। স্নো কুইন জের্দার প্রাসাদে একা গেলেন। কেউই শক্তিশালী ভদ্রমহিলার বাড়ির কাছে যেতে সাহস করেনি। তিনি খুব ঠান্ডা এবং ভয় পেয়েছিলেন। দুর্গে নিজেকে খুঁজে পেয়ে গের্দা আশ্চর্য হয়ে গেল যে তিনি কতটা ঠান্ডা, নির্জন এবং মৃত। শীঘ্রই তিনি খেয়াল করলেন কাই, যিনি সম্পূর্ণ নীল হয়ে গেছেন, শীত থেকে প্রায় কালো হয়ে গেছে। ছেলেটি একটি কোণে বসে এবং বরফের তলা থেকে চিরন্তন শব্দটি লেখার চেষ্টা করেছিল, কারণ এক্ষেত্রে তিনি স্নো কুইনের কাছ থেকে উপহার হিসাবে পুরো বিশ্ব এবং একজোড়া নতুন স্কেট পেতেন। গের্দা ছুটে গেল কাইয়ের কাছে, তাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদল। তার উত্তপ্ত অশ্রু দিয়ে সে ছেলের হৃদয়ে আটকে থাকা স্প্লিন্টারে গলে গেল। তুলে নিয়ে কাইও কাঁদতে লাগলো এবং দ্বিতীয় তীক্ষ্ণ চোখের জল দিয়ে তার চোখ থেকে প্রবাহিত হল। একে অপরকে দেখে তারা কতটা খুশি হয়েছিল, তবে আনন্দের সময় ছিল না। স্নো কুইন ফিরে আসার আগে তাদের বরফ প্রাসাদ থেকে বেরিয়ে আসতে হয়েছিল।
কাই এবং গের্দা অবশেষে স্নো কুইনের রাজ্য থেকে বেরিয়ে এলে তারা তাড়াতাড়ি বাড়ি ফিরে গেল। ফেরার পথে তারা সমস্ত বন্ধুদের সাথে দেখা করেছিল যারা তার অনুসন্ধানে গার্ডাকে সহায়তা করেছিল। বাড়িতে তাদের প্রিয় ফুল ফোটানো গোলাপগুলি তাদের জন্য অপেক্ষা করছিল এবং যা ঘটেছিল তা শীঘ্রই তাদের দ্বারা ভুলে গিয়েছিল ভারী স্বপ্নের মতো। একসময় এক রাজা দূর দেশে বাস করতেন। তার 11 পুত্র ও এক কন্যা এলিজা ছিল। রাজপরিবারের বাচ্চারা তাদের সৎ মায়েদের জীবনে উপস্থিত না হওয়া অবধি ভালো ও নির্লিপ্ততা থাকত। কেউ জানতেন না যে নতুন রানী একটি দুষ্টু জাদুকরী। তিনি রাজার সন্তানদের ঘৃণা করতেন, সর্বদা তাদের সম্পর্কে অভিযোগ করতেন এবং দুর্গ থেকে তাদের বহিষ্কারের স্বপ্ন দেখতেন। দুষ্ট রানী দরিদ্র বাচ্চাদের এত অপমান করেছিল যে শীঘ্রই রাজা নিজেই তার কথায় বিশ্বাস করতে লাগলেন। প্রথমে তিনি তার মেয়েকে পাশের একটি গ্রামে বেড়ে উঠতে প্রেরণ করেছিলেন। সেখানে তার 15 বছর বয়স পর্যন্ত বেঁচে থাকার নিয়ত ছিল। দুষ্ট রানী ছেলেদেরও দূরে পাঠাতে চেয়েছিল, তবে তারা এখনো খুব ছোট ছিল। অতএব বাবা তাদের দুর্গে ফেলে রেখেছেন এবং এরপরে একদিন দুষ্টু জাদুবিদ্যার বাচ্চাদের ঘরে উঠল এবং রাজার পুত্রদের কাছে একটি জাদু। সে এগুলিকে 11 বুনো রাজহাঁসে পরিণত করেছিল এবং তারপরে উইন্ডোটি খুলল এবং যে ছেলেরা পাখি হয়েছিল তারা দুর্গ থেকে উড়ে এসেছিল। বছর পেরিয়ে গেল এবং এলিজা 15 বছর বয়সে পরিণত হয়েছিল। এই দিন তিনি প্রাসাদ ফিরে রাজার আগমনের অপেক্ষার সময় মেয়েটি তার সৎ মায়ের সাথে দেখা করেছিল। তিনি রাগ করেছিলেন যে রাজকন্যা এখন প্রাসাদে বাস করবেন এবং এলিজা রাস্তা থেকে ক্লান্ত হয়ে পড়েছিল। কিভাবে সে ঘুমিয়ে পড়েছে তা খেয়াল করেনি। সঠিক মুহূর্তটি বেছে নেওয়ার পরে রানী ঘরে অ্যান্ড্রুকে মেয়েটির গায়ে একটি স্পেল দিল। হঠাৎ রাজকন্যার চুল নোংরা এবং মুক্ত হয়ে গেল এবং তার চেহারা বদলে গেল এবং গা ডার্ক হল। এই সময় রাজা দুর্গে ফিরে সে তার মেয়েকে মিস করেছিল এবং তার সাথে দেখা করার স্বপ্ন দেখেছিল। ঘরে দিউকেই রাজা দেখলেন যে রাজকন্যার বিছানায় থাকা মেয়েটি তার মেয়ের মতো নয়। তিনি রেগে গিয়ে অপরিচিত ব্যক্তিকে দুর্গ থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন। এলিজা রাত জঙ্গলে কাটাতে হয়েছিল। সকালে সে পুকুরে ধুয়ে ফেলল। বানানটি ঘুমিয়েছিল এবং মেয়েটি আবার একটি সৌন্দর্যে পরিণত হয়েছিল। তাৎক্ষণিকভাবে সে এক দয়ালু বুড়ির সাথে দেখা করল। তিনি রাজকন্যাকে বলেছিলেন যে প্রতি সন্ধ্যায় তিনি নদীর ধারে সোনার মুকুটে 11 জন রাজহাঁস দেখতে পান। তারপরে এলিজা জলে গেল। সূর্যাস্তের সময় রাজহাঁসগুলিও সেখানে উড়েছিল, যা সেই মুহূর্তেই তার ভাইতে পরিণত হয়েছিল। তারা তৎক্ষণাৎ রাজকন্যা এলিজাকে চিনে এবং তাকে জড়িয়ে ধরে। ভাইরা মেয়েটিকে বলেছিল যে দুষ্ট সৎ মা তাদের জাদুকরি করেছে এবং এখন প্রতিদিন সকালে তারা রাজহাঁসে পরিণত হয় এবং রাতে তারা তাদের আসল চেহারাতে ফিরে আসে। সকালে ভাইরা আবার রাজহাঁসে পরিণত হয়েছিল এবং মেয়েটিকে উইলো ছালির ঝুড়িতে রেখে এলিজাকে তাদের সাথে নিয়ে যায়। রাজকন্যা তার ভাইদের সাথে আকাশে উঠতে পেরে খুশি হয়েছিল। তার কাছে মনে হয়েছিল এটি একটি সুন্দর স্বপ্ন এবং শীঘ্রই তিনি বাস্তবের জন্য ঘুমিয়ে পড়েছিলেন। একটি স্বপ্নে দুর্গের রূপকথার রূপটি তার কাছে উপস্থিত হয়েছিল, যিনি বলেছিলেন যে কিভাবে আপনি ভাইদের বাঁচাতে পারবেন। এলিজাকে কিছু নেকলেস বাছাই করতে হয়েছিল এবং ভাইদের জন্য 11টি শার্ট বুনতে হয়েছিল, কিন্তু কিছুই বলছিল না, না হলে ভাইরা চিরতরে অদৃশ্য হয়ে যাবে। পরদিন সকালে মেয়েটি নেকলেস সংগ্রহ করা শুরু করে। ঘাস তার হাত পুড়িয়ে ফেলল, কিন্তু এলিজা তা টানতে থাকল। হঠাৎ মেয়েটির মুখোমুখি হল পাশের এক সুদর্শন রাজপুত্র হান্টিং। তিনি রাজকন্যার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে হ্যালো বলতে তার কাছে গেলেন। তবে এলিজা পরীর কথা স্মরণে রেখেছিল এবং তাই একটি কোথাও বলেনি। রাজকন্যা বন সৌন্দর্যের নীরবতায় হতবাক হয়ে গিয়েছিলেন, তাই তিনি শীঘ্রই তাকে তার স্ত্রী হিসাবে নিয়ে যান এবং তার দুর্গে নিয়ে যান। প্রাসাদে দিন কাটানোর সময় রাজকন্যা গোপনে নেকলেস শার্ট বুনতে থাকে, কিন্তু একদিন রাজপুত্রের পরামর্শদাতা এলিজা এই কাজটি করতে দেখলেন। তিনি গুজব ছড়িয়েছিলেন যে রাজকন্যা রাতে জাদুকর ছিল এবং তাকে গ্রেপ্তার করা উচিত ছিল। সময়ের সাথে সাথে রাজকুমারও বিশ্বাস করতেন যে তার স্ত্রী ডাইনি ছিলেন। তারপরে তিনি তার সৈন্যদের কন্যাকে কারাগারে বন্দী করার আদেশ দেন। যাই হোক, এমনকি কারাগারে যুবক রাজকন্যা শার্ট বয়ন অবিরত করে। অবশেষে এমন দিন এসে গেল যখন এলিজা শেষ শার্টটি সেলাই শেষ করলেন। এই মুহূর্তে অন্ধকূপের দরজাটি খোলে এবং রাজকন্যাকে বিচারের জন্য নেওয়া হয়। তারা দরিদ্র মেয়েটিকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে এবং এই মুহূর্তে বিচারক রায়টি পড়ার সময় 11 রাজহাঁস স্বর্গ থেকে নেমে এসেছিলেন। এলিজা তার স্কার্টের নিচে থেকে শার্টগুলি টেনে এনে পাখির উপর
করে ফেলে দিল। তার ভাইয়েরা সঙ্গে সঙ্গে মানুষ হয়ে গেল। তবে রাজকন্যার হাতে শেষ শার্টের জন্য হাতাতে পর্যাপ্ত নেকলেস ছিল না, তাই ছোট ভাইয়ের হাতের বদলে রাজহাঁস ছিল। তারপরে ভাইরা তাদের গল্পটি বললেন এবং রাজপুত্র, যিনি তার স্ত্রীর নিরপরাধতায় গভীরভাবে বিশ্বাস করেছিলেন, তিনি এলিজাকে ক্ষমা চেয়েছিলেন। রাজকন্যা সঙ্গে সঙ্গে তার স্বামীকে ক্ষমা করে দিল। অবশেষে ভাইরা মুক্ত ছিল এবং এলিজা খুশি হয়েছিল। একসাথে তারা দুর্গে ফিরে এসেছিল। বাবা তার বাচ্চাদের চিনতে পেরেছিলেন এবং বেশ কয়েক বছর ধরে তার সৎমাতা তাকে প্রতারিত করতে দেওয়ার কারণে নিজেকে ক্ষমা করতে পারেননি। আর দুষ্টু জাদুকরী নিজেই একটি কাকায় পরিণত হয়েছিল এবং পালিয়ে যায়, দুর্গে ফিরে আর কখনো আসে না।